এই মুহূর্তে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা পদক 2023 প্রদান ও প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যাব সেখানে। আমার আন্তরিক অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই। বাংলাদেশ আমাদের দেশ, স্বাধীন দেশ। আর এই স্বাধীনতা আমরা অর্জন করেছি যার নেতৃত্বে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা জানাই মহান মুক্তিযুদ্ধে আমরা বিজয় অর্জন করেছি। 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন এবং আমাদের জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানাই, কারণ তাদের অবদান আমাদের বিজয় এনে দিয়েছে। অত্যন্ত কষ্টের সাথে, দুঃখের সাথে, বেদনার সাথে স্মরণ করি 75 15ই আগস্ট। সেই দিন আমি হারিয়েছি আমার বাবা, মা, ভাইদেরকে। ঘাতকের নির্মম বুলেট কেড়ে নিয়েছে আমার বাবা, বাংলাদেশের রাষ্ট্রপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। একই সাথে ঘাতকের দল হত্যা করেছে আমার মাকে, আমার ছোট 3 ভাই, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল এবং ছোট বছরের ঘাতকের দল তাকেও নির্মমভাবে হত্যা করে। কামাল জামালের নবপরিণীত বধূকে হত্যা করেছে। আমার একমাত্র চাচা শেখ আবু নাসের, আমার ফুফাতো ভাই শেখ ফজলুল হক মনি এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমণি, আব্দুর রব সানিবাদ কৃষিমন্ত্রী আমার ফুফা, তাকে হত্যা করেছে। এবং সকলেই তো মুক্তিযোদ্ধা। আব্দুর রব সানিবাদের 10 বছরের ছেলে আরিফ, 13 বছর মেয়ে বেবি, 4 বছর নাতি সুকান্ত, তাদেরও ঘাতক ছেড়ে দেয়নি, তাদেরকেও নির্মমভাবে হত্যা করে। এভাবে 18 জন সদস্য এবং রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল উদ্দিন, পুলিশ অফিসার কর্তব্যরত সিদ্দিকুর রহমানকে হত্যা করে। 15ই আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমরা 2 বোন, আমার ছোট রেহানা এবং আমি বিদেশে ছিলাম, তাই বেঁচে গিয়েছিলাম। স্বজন হারিয়ে বেঁচে থাকার কষ্টটাও অনেক বেশি। তারপরেও সেই শোক ব্যথা বুকে নিয়েই নিজের ছোট ছোট ছেলে মেয়ে, তাদেরকে মাতৃস্নেহ বঞ্চিত করে ছুটে এসেছিলাম বাংলাদেশে 6 বছর পর। কারণ 6 বছর আসতে পারিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করে যারা ক্ষমতা দখল করেছিল অবৈধভাবে, তারা আমাদেরকে আসতে দেবে না। আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে সভাপতি নির্বাচিত করে এবং জনগণের জোর করে ফিরে আসি। চাওয়ার বাবা, মা, ভাই হত্যার বিচার আমরা চাইতে পারিনি। আইন করে বন্ধ করা হয়েছিল। খুনিদেরকে কিন্তু সাজা যাতে না হয় তার জন্য আইন করা হয়েছে যে তাদের বিরুদ্ধে কেউ মামলা করতে পারবে না। 71 সালে যারা গণহত্যা চালিয়েছে পাকিস্তান হানাদার বাহিনীর সাথে, গ্রামের আলবদর, রাজাকার, যুদ্ধ অপরাধী যাদের বিচার হয়েছিল, অনেকে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে পাকিস্তানে চলে গিয়েছিল, তাদেরকেও ফিরিয়ে এনে এখানে ক্ষমতায় বসানো হয়। আমি এমন একটি সময় ফিরে আসি যেখানে একদিকে ঘাতকের দল এবং যুদ্ধাপরাধী তারাই ক্ষমতায়। এবং আমি জীবনে মায়া ত্যাগ করি শুধুমাত্র বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কথা চিন্তা করেই এবং স্বাধীনতার সুফলটা যেন মানুষের ঘরে ঘরে পৌঁছাতে পারি, সেই লক্ষ্য নিয়েই দেশে ফিরে এসেছি। তারপরে অনেক বাধা বিঘ্ন অতিক্রম করে অন্তত আজকের বাংলাদেশ, অন্তত এইটুকু দাবি করতে পারি, সেই 81 সালে বাংলাদেশের যে অবস্থা আমি দেখেছিলাম সেখান থেকে ব্যাপক পরিবর্তন আনতে আমরা সক্ষম হয়েছি। আর এর জন্য বাংলাদেশের জনগণের কাছে আমি কৃতজ্ঞতা জানাই যে তারা আমাদেরকে ভোট দিয়ে বারবার নির্বাচিত করে তাদের সেবা করার সুযোগ দিয়েছে। স্বাধীনতার পর আমাদের দেশটা কী অবস্থায় ছিল? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের একটি সংবিধান দিয়েছিলেন, আর সেই সংবিধানে মানুষের যে মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা এবং এমনকি পল্লী বিদ্যুতের ব্যবস্থাও সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছিল।
শিক্ষা যাতে আধুনিক বিজ্ঞানসম্মত হয় সেদিকে লক্ষ্য রেখেই তিনি শিক্ষা নীতি প্রণয়নের জন্য বিশিষ্ট বৈজ্ঞানিক ডক্টর কুদরতি খোদাকে প্রধান করে একটি শিক্ষা নীতিমালা প্রণয়নের পদক্ষেপ নেন। প্রাথমিক শিক্ষাকে সম্পূর্ণ অবৈতনিক এবং বাধ্যতামূলক করেন এবং যত প্রাথমিক বিদ্যালয় ছিল সবই তিনি সরকারিকরণ করে দেন, শিক্ষকদের সরকারি চাকরির মর্যাদা দিয়ে দেন এবং সেই সাথে সাথে তিনি শিক্ষাকে আরও যত উন্নত করবার জন্য বিভিন্ন পদক্ষেপ নেন। প্রথম যে বাজেট দেন সেই বাজেটেও সর্বোচ্চ তিনি বরাদ্দ রাখেন শিক্ষা খাতে এবং নতুন প্রায় 44,000 শিক্ষক নিয়োগ দেন। প্রাইমারি স্কুল অ্যাক্ট ও প্রাইমারি এডুকেশন অ্যাক্ট প্রণয়ন করেন। শিক্ষকদের যুদ্ধকালীন 9 মাসের বকেয়া বেতন, কারণ যুদ্ধকালীন সময় তো কোনো বেতনও কেউ পায়নি, আর সবাই তো মুক্তিযুদ্ধে অনেকে অংশগ্রহণ করেন, আর সেই সময় তো কোনো খেতে ফসল হয়নি, কোনো কিছুই ছিল না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শূন্য হাতে যাত্রা শুরু করেছিলেন। কারেন্সি নোট ছিল না, রিজার্ভ একটা পয়সা রিজার্ভ ছিল না, গোলায় কোনো খাদ্য ছিল না। ওই অবস্থায় সমস্ত শিক্ষকদের বকেয়া বেতন তিনি পরিশোধ করেছিলেন এবং যুদ্ধবিধ্বস্ত দেশ, স্কুল কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত বিধ্বস্ত, সেগুলিকে মেরামত করে সেগুলিকে চালু করা এবং সেই সাথে সাথে সে একেবারে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকের বিনামূল্যে কাপড় চোপড় বই খাতা সব কিছু বিতরণ শুরু করেন, যেন লেখাপড়ার দিকে সব থেকে সুযোগ যাতে সৃষ্টি হয় সেই ব্যবস্থাটাই জাতিপিতা করেছিলেন। এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ এবং তাদেরকে টিফিনের ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলিও জাতির পিতা করেন। তিনি সবসময় এটাই চাইতেন যে দেশটা যেন একটা প্রতিটি শিশুর যে একটা সুশিক্ষিত হয়ে এই দেশটাকে উন্নত করতে পারে, সেটাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের লক্ষ্য ছিল। তিনি 1970 সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের প্রাককালে একটি রেডিওতে ভাষণ দেন। সেই সুযোগটা প্রতিটি রাজনৈতিক দলকে দেওয়া হয়েছিল, কারণ তখন তো মিলিটারি ডিক্টেটর ছিল। কিন্তু সেই সময় তিনি যে ভাষণটা দিয়েছিলেন 28শে অক্টোবর 1970, সেখানে তিনি বলেছিলেন, আমি কোট করছি, সুসমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য শিক্ষা খাতে পুঁজি বিনিয়োগের চাইতে উৎকৃষ্ট বিনিয়োগ আর কিছু হতে পারে না। জাতীয় উৎপাদনে শতকরা কমপক্ষে 4% সম্পদ শিক্ষা খাতে ব্যয় হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। কলেজ ও স্কুল শিক্ষকদের, বিশেষ করে প্রাথমিক শিক্ষকদের বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে হবে। নিরক্ষরতা অবশ্যই দূর করতে হবে। 5 বছর বয়স্ক শিশুদের বাধ্যতামূলক অবৈতনিক প্রাথমিক শিক্ষাদানের জন্য একটা ক্র্যাশ প্রোগ্রাম চালু করতে হবে। আনকোট। তিনি যে শুধু বলে দিয়েছিলেন তা নয়, সেটা কিন্তু তিনি বাস্তবায়নও করেছেন এবং এটাই আমাদের পাথেয়, চলার পথের পাথেয়। 15ই আগস্ট জাতিপিতাকে হত্যার পর আসলে বাংলাদেশ একটা বিধ্বস্ত বাংলাদেশ তিনি গড়ে তুলে যখন আর্থসামাজিক উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিয়ে যান, তখনই তো 15ই আগস্ট আমাদের জীবনে ঘটল এবং তারপর থেকে সবকিছু যেন স্থবির হয়ে গেল। যাও, 21 বছর পর আওয়ামী লীগ সরকার আসার সুযোগ পেয়েছে এবং সরকারি এসেই আমরা জাতির পিতা সেই নির্দেশিত পথে আমরা দেশের উন্নয়নের পদক্ষেপ নেই এবং সেই সময় যতগুলি স্কুল আমরা প্রাইমারি পেয়েছিলাম সব আমরা সরকারিকরণ করে দিই। শিক্ষকদের আমরা সরকারি চাকরির মর্যাদা দিই এবং আমরা একটি গণমুখী যোগ্য উপযোগী শিক্ষা নীতিমালাও প্রণয়ন করি। পাশাপাশি সেই সময় আমাদের দেশে কেউ কম্পিউটার চালাতোই না, জানতোই না। এই কম্পিউটার শিক্ষা দেওয়া এবং কিভাবে এই আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমরা আমাদের দেশের জনগোষ্ঠী গড়ে তুলব, সেই পদক্ষেপও আমরা নিয়েছিলাম। সেই সময় আমরা সব স্কুলে কম্পিউটার দিতে পারিনি, কিন্তু আমরা অনেকগুলি গাড়িতে করে মোবাইল কম্পিউটার ল্যাব তৈরি করে গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিতাম। ওখানে বসে যেন ছেলেমেয়েরা অন্তত কিছুটা
এর সঙ্গে একটা পরিচিত হতে পারে এই নতুন প্রযুক্তি সম্পর্কে, এবং সমস্ত ট্যাক্স যা যা ছিল সব আমরা হ্রাস করে সহজলভ্য করে দিই আমাদের দেশের ছেলে মেয়েদের জন্য। যা এবং আমাদের যত টেলিফোন সেগুলি অ্যানালগ ছিল সেটাকে ডিজিটাল করে দিই, অর্থাৎ প্রযুক্তির দিকে আমরা এগিয়ে যাই। হাতে তো সময় পেয়েছিলাম মাত্র 5টা বছর, এর মধ্যে যতটুকু করা, এবং প্রতিটি গ্রামে যাতে স্কুল থাকে, প্রতিটি 2 থেকে 2.5 কিলোমিটারের মধ্যে যোগাযোগ ব্যবস্থা, মানে আমাদের তো খাল বিল নদী নালার দেশ, সেটা মাথায় রেখে প্রতিটি অঞ্চলে নতুন নতুন স্কুল প্রতিষ্ঠা করা, প্রাইমারি স্কুল। কিছু কিছু স্কুল ছিল 1 কামরা, সেগুলো আমরা 3 কামরা করে দিই। সেইভাবেই আমরা আমাদের প্রাথমিক শিক্ষাটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাই, এবং বাজেট, শিক্ষা খাতে বাজেট বরাদ্দ আমরা 66% বৃদ্ধি করি। আর পাঠ্যপুস্তকও আমরা বিনা পয়সায় দেওয়া শুরু করে দিই। প্রতিটি বিদ্যালয়বিহীন গ্রাম এবং পাশাপাশি কয়েকটি গ্রাম মিলে একটা জায়গায় করলে যেন সব গ্রামের লোকরা কাছাকাছি ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারি, সেই পদক্ষেপ নিয়েও আমরা এই স্কুল প্রতিষ্ঠা করা শুরু করি। আমাদের উপবৃত্তি আমরা চালু করি, কারণ আমি যখন 81 সালে আসি সারা বাংলাদেশে ঘুরি, দেখতাম বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে, স্কুলে পাঠায় না। অনেক সময় গ্রামে যে বাচ্চাদের স্কুলে পাঠান না কেন, তারা বলছে স্কুলে পাঠায় কি হবে, যদি একটু কাজ করে তো অন্তত 10টা টাকা তো কামাই করে আনতে পারে। তা আমি জিজ্ঞেস করতাম যে আমি যদি সেই টাকাটা দিয়ে আপনি স্কুলে পাঠাবেন আপনার ছেলে মেয়েকে? তো গ্রামের মানুষ কিন্তু খুব বেশ ভালোভাবে, খুব শক্তভাবেই কথা বলে। যখন আমি জিজ্ঞেস করলাম যে আমি যদি এই টাকাটা দিয়ে দিই তা আপনি কি আপনার বাচ্চাকে স্কুলে পাঠাবেন, আমাকে সোজা উত্তর দিল, তাই পাঠাবো না কেন, তাই পাঠাবো না কেন। তা আমি বললাম ঠিক আছে, আমি যদি কখনো যেতে পারি ক্ষমতায় অবশ্যই আমি এই ব্যবস্থা করব, কিন্তু আমার বাচ্চাদের স্কুলে পাঠাতে হবে। তো আমরা কিন্তু সরকারে আসার পরে ঠিক সেই ব্যবস্থায় নিয়েছিলাম। মায়ের নামে আমরা মোবাইল ফোন তো পরে আমরা আনতে পারলাম আরও, কিন্তু তখনই কিন্তু আপনারা জানেন যে 3টা কোম্পানিকে আমরা মোবাইল ফোন দিয়ে দিয়েছিলাম। এবং আমরা যখন মাদের নামে এই উপবৃত্তির টাকাটা দিতে শুরু করি, আমরা দেখলাম 20 লক্ষ মায়ের কোনো মোবাইল ফোন ছিল না, যেটা আমরা নিজেরা কিনে দিয়ে দিয়েছিলাম। তাছাড়া আমরা বিভিন্ন শিশু ভর্তির হার বৃদ্ধি করা, শিশু শ্রম যাতে বন্ধ হয় তার ব্যবস্থা নেওয়া, ঝরে পড়া বন্ধ হয় তার ব্যবস্থা নেওয়া, 4000 স্যাটেলাইট বিদ্যালয় নির্মাণ, প্রাথমিক শিক্ষা উপবৃত্তি প্রদান চালু, এবং এ সমস্ত পদক্ষেপ আমরা নিয়েছিলাম। মাত্র 45% ছিল আমাদের সাক্ষরতার হার। আমরা একই দিকে যেমন প্রত্যেকটা জেলাকে নিরক্ষরতা মুক্ত করবার একটা কর্মসূচি হাতে নিই, নিরক্ষরতা মুক্ত জেলা করার জন্য সেখানে বয়স্কদের শিক্ষার জন্য আলাদা ব্যবস্থা, বিভিন্ন এনজিও এবং অন্যান্য প্রতিষ্ঠানকে তাদের কাজে লাগিয়ে বয়স্কদের স্বাক্ষর জ্ঞান দেওয়ার ব্যবস্থা নিয়েছিলাম। আর তাছাড়া বাচ্চাদের স্কুলে সেই ব্যবস্থা আমরা করি, যার ফলে আমরা প্রায় 65.5% আমাদের সাক্ষরতার হার বৃদ্ধি করি। আমরা একটা আন্তর্জাতিক পুরস্কারও পাই সেই জন্য, আর সেই টাকা দিয়ে আমরা আবার একটা ট্রাস্ট ফান্ড করে দিই, যেন এই ট্রাস্ট ফান্ডের মাধ্যমে আমরা মানুষকে সহযোগিতা করতে পারি। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো যে 5 বছর পরে যখন আবার 2009 সালে সরকার আসি, তখন দেখলাম যে আমাদের সাক্ষরতার হার আবার ওই 65.5 থেকে কমে আবার সেই 44-45-এ নেমে গেছে। কারণ মাঝখানে 8 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, 2001-এ বিএনপি আসে, এরপরে তত্ত্বাবধায়ক সরকার, কাজে ওই অবস্থা দাঁড়ায়। এরপরে আমরা এই 2009 সরকার আসার পর থেকে এখন যে পদক্ষেপ নিয়েছি তাতে আমাদের সাক্ষরতার হার আমরা আমাদের এই মাত্র কিছুদিন আগে যে হিসাবটা বেরোলো, এর আগে ছিল 76.8%, এখন সেটা দেখা যাচ্ছে প্রায় 78%-এ উন্নীত হয়ে গেছে। আমরা মনে করি যে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলব, কিন্তু এই দারিদ্র্যমুক্ত করতে হলে এর মূল শক্তিটাই আসবে শিক্ষিত জনগোষ্ঠী। শিক্ষাই দেবে একটা দেশকে দারিদ্র্যমুক্ত করার সব ধরনের সুযোগ, আমরা সেটাই মনে করি। আমাদের মেয়েদের অংশগ্রহণ খুব কম ছিল স্কুলে, আমরা মেয়েদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা করে দিই, ছেলে মেয়ে উভয়ের জন্য
যেমন স্যানিটারি ল্যাট্রিন করা, ওয়াশরুম আলাদা পৃথক ওয়াশরুম করা, এবং মেয়েরা যাতে স্কুলে যেতে পারে তার জন্য সুব্যবস্থা করি। আজকে আমি খুব আনন্দিত যে আমাদের দেশে এখন মেয়েদের স্কুলে যাওয়ার সংখ্যা 98.25% বৃদ্ধি পেয়েছে, আর ঝরে পড়ার হার সেটাও কমে গেছে, এখন মাত্র 13.15। এবং সেই সাথে আমাদের যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তারাও যাতে একই সাথে পড়াশোনা করতে পারে। এবং এই ছোট্ট ছোট বাচ্চাদের ছোটোবেলা থেকে এই শিক্ষা দিতে হবে। যেমন আমরাও ছোটোবেলা আদর্শ লিপিতে পড়েছি, কানাকে কানা বলিও না, একথা তো আমরা সবসময় পড়েছি যে কানাকে কানা বলিও, খোড়াকে খোড়া বলিও না। হ্যাঁ, এই বাচ্চারাও আমাদের বাচ্চাকাল থেকেই যদি কোনো একটা ছেলে মেয়ে যদি প্রতিবন্ধী হয় বা অটিস্টিক হয় বা বিশেষ চাহিদা সম্পন্ন হয়, তাদেরকে আপন করে নেওয়া, তাদের কাছে সাথে থাকে, একসাথে চলা এবং তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া, এটা ছোট শিশু বয়স থেকেই সেই শিক্ষাটা দেওয়া। এই জন্যই আমরা এটাই চেয়েছি যে সমন্বিতভাবে সবার জন্য শিক্ষার দ্বার উন্মোচন করে দেওয়া, যাতে করে তাদের ভিতরে এই মানবিক গুণাবলী যত সৃষ্টি হয় সেই ব্যবস্থা করা। আমাদের নারী ক্ষমতায়নের জন্য আমরা অনেক কাজ করি। আমি 96 সালে সরকারের আরেকটা পদক্ষেপ নিয়েছিলাম যে প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষক নিয়োগ হবে তার 60% আমাদের নারী হতে হবে, সে ব্যবস্থাটা আমরা করে দিয়েছি। ফলে আজকে আমাদের মানে নারী শিক্ষারও প্রসার ঘটেছে, বাবা মাও স্কুলে পাঠায়, আর সেই সাথে সাথে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এবং উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি হয়েছে, সে ব্যবস্থাটাও আমরা নিয়েছি। এই 15 বছরে প্রাথমিক বিদ্যালয়ে মহিলা শিক্ষকের সংখ্যা 3 গুণ বৃদ্ধি পেয়েছে, এটা প্রায় 4,07,055 জনে উন্নীত হয়েছে। এমনি আমাদের প্রাথমিক বিদ্যালয় প্রায় 1,18,891টা প্রাথমিক বিদ্যালয় এখন সারা বাংলাদেশে আছে, আর 6,57,203 জন শিক্ষক, এর মধ্যে 4,03,191 জন মহিলা শিক্ষক। কাজে সেদিক থেকে আমি মনে করি যে আমাদের দেশটা এগিয়ে যাবে, এটাই। কারণ আমরা সবাই চাই যে আমরা একটা সুষম, জনকল্যাণমুখী, সার্বজনীন, মানসম্মত শিক্ষা ব্যবস্থা করতে চাই। আর শুধু ওই কেতাবি বই পড়ে না, এই ছোট ছোট শিশুদের ভিতরে যে মেধা, মনন, সেগুলোও তো আমাদের বের করে আনতে হবে, তাদের সুযোগ দিতে হবে, তাদের ভিতরে যে একটা কিছু করার ক্ষমতা আছে সেটা যাতে বিকশিত হতে পারে সেই সুযোগটা সৃষ্টি করা দরকার। আর সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা শিক্ষার কারিকুলাম আধুনিক প্রযুক্তি জ্ঞানের মধ্যে নিয়ে আসছি। প্রত্যেক স্কুলে ইতিমধ্যে আমাদের লক্ষ্য আছে যে প্রতিটি স্কুলেই আমরা কম্পিউটার ল্যাব করে দেব। প্রথমে এটা মাধ্যমিক থেকে শুরু করেছিলাম, এখন আমাদের লক্ষ্য আমরা প্রাইমারি থেকেই শুরু করে দেব এবং সেই সাথে প্রি প্রাইমারি আমরা চালু করি। আর প্রি প্রাইমারি 1 বছরের জন্য, এখন আমরা সেটা 2 বছরের জন্য করতে চাচ্ছি। সেটা পড়াশোনা না, বাচ্চারা যাবে, একসাথে বসবে, সবাই বন্ধুবান্ধবে খেলাধুলা করবে, ওই খেলাধুলার মধ্য থেকেই তাদের ভিতরে যে সুপ্ত মেধাটা আছে সেই মেধাটা কিভাবে বিকশিত করা যায় সেই ধরনের ব্যবস্থা আমাদের নিতে হবে। তাহলেই কিন্তু এই ছেলেমেয়েরা, এরাই তো ভবিষ্যৎ আমাদের, সেভাবে আমরা তাদেরকে তৈরি করে দেবো। পাশাপাশি যেমন আমরা বই সব বিনা পয়সায় আমরা বিতরণ করছি, সেই 2010 সালে শুরু করেছিলাম, এ পর্যন্ত এই 24 সাল পর্যন্ত 4,74,74,29,883 কপি পাঠ্যপুস্তক আমরা বিতরণ করেছি। কারণ ছোট বাচ্চারা যখন একটা নতুন বই পায়, এই নতুন বইটা হাতে পাওয়া, মলাট লাগানো, নাম লেখা, ছুঁয়ে দেখা, এর ভিতরে আলাদা একটা অনুভূতি হয়, বইয়ের প্রতি একটা আকর্ষণ আসে। আর সেই বইগুলি বা এই এমনকি প্রাইমারিতে শিক্ষার ক্ষেত্রে তাদেরকে ছোটো ছোটো কার্ড করে দেওয়া, একটা মানে কী বলে, একটা পোস্টারের মধ্যে সমস্ত জিনিসগুলি রাখা, জিনিসটাকে দেখা, চেনা, এই নানা ধরনের কারিকুলামের মধ্য দিয়েই তো তাদের জ্ঞানের মানে পরিধিটা বৃদ্ধি করা। এবং এই জন্য বিভিন্ন উপকরণ বিতরণ করা হচ্ছে এবং স্কুল ফিডিংয়ের জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। তবে সেটা আমি চাই আমরা সরকারিভাবে করতে গেলেই হবে, এখানে গুদাম বানাও, ওখানে খাবার আনো, ওখানে এই করো, এইসব না। ওটা একেবারে কমিউনিটি ভিত্তিক হবে। গার্জিয়ান আছে, আমাদের জনপ্রতিনিধি আছে, একেবারে সেই ওয়ার্ড থেকে ইউনিয়ন, উপজেলা পর্যায় পর্যন্ত, জেলা, তারপরে জাতীয় পর্যায় পর্যন্ত যারা আছেন, সকলে মিলিতভাবে
এই স্কুল ফিডিংয়ের ব্যবস্থা করা, অথবা মায়েদের নামে যেহেতু আমরা উপবৃত্তি পাঠাচ্ছি, তাদেরকে আমরা টিফিন বক্সও দিয়েছি, তারাও পাঠাতে পারে। কিন্তু এখানে যদি, কারণ ঝরে পড়ার আরেকটা কারণ হয় যে যখনই ক্ষুধা পায় স্কুল থেকে চলে যায়, কিন্তু সেখানে যদি আমরা খাবারের ব্যবস্থাটা রাখি, শুধুমাত্র ওই খালি পুষ্টিকর বিস্কুট দিলে হয় না, ওই বিস্কুট খেতে খুব বেশি একটা টেস্ট না। আমি একবার পরীক্ষা টরীক্ষা করে পরে বললাম যে এর সঙ্গে একটু চকলেট ফ্লেভার, একটু ভ্যানিলা ফ্লেভার বিভিন্ন কিছু দিয়ে তৈরি করো, বা সুন্দর একটু ডিজাইন করে দেওয়ার জন্য বাচ্চাদের একটা আকর্ষণ হয়। খালি আমি এখন বিস্কুট দিয়ে বলবো খা খা, 2-4 দিন খাবার পরে আর ভালো লাগে না। ভালো লাগে বলো? রোজ রোজ খেতে ভালো লাগে না। একটু চকলেট হলে ভালো লাগে না? হ্যাঁ, দেখা যায় সেইভাবে আমি কিন্তু তারপর বলে দিয়েছিলাম, অভিভাবক করতে যাই না, এখনও চালু আছে, চকলেট ফ্লেভারটা দিচ্ছে। আমি নিজে খেয়ে কিন্তু টেস্ট করেছি, তা আমারই যখন বেশি মজা লাগেনি তো ওদের লাগবে কীভাবে, তাই না? তো যাই হোক, আমরা সেই ব্যবস্থাটা নিয়েছি। তাছাড়া পানীয় জলের ব্যবস্থা, সুপেয় পানি যেন স্কুলে পায় বাচ্চারা, সেই ব্যবস্থা। আমাদের কিছু আপনার ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, তাদের ভাষায় প্রায় প্রাথমিক সে যেন তারা নিজেদের ভাষাটা শিখতে পারে, সেই ব্যবস্থাটা আমরা করেছি। এমনকি মসজিদ ভিত্তিক শিক্ষার ব্যবস্থা, শুধু মসজিদ না, মসজিদ, মন্দির, টোল এবং গির্জা, সব জায়গায় কিছু ধর্মীয় শিক্ষার সাথে সাথে প্রাথমিক শিক্ষাটা মানে কিছুটা হাতে খড়ি যেন প্রাক প্রাথমিকটা হয়, সে ব্যবস্থাটাও কিন্তু আমরা করে দিয়েছি। শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড গঠন করে দিয়েছি। আমরা নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা, রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ, শিক্ষার্থী ও শিক্ষকের অনুপাত হার কমানো এবং শিক্ষক প্রশিক্ষণ, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, শিক্ষক প্রশিক্ষণ করা। কারণ আধুনিক প্রযুক্তিতে শিক্ষা দিতে গেলে কন্টেন্ট তৈরি করা বা কীভাবে প্রশিক্ষণটা দেওয়া হবে সেগুলিও জানার ব্যাপার আছে। সব ব্যাপারে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। এবং আপনারা জানেন যে সকলে বেতন ভাতা সুযোগ সুবিধাও আমি বৃদ্ধি করে দিয়েছি। শিশুর সাংস্কৃতিক, মানসিক এবং ক্রীড়া, এদিকেও আমাদের নজর দেওয়া। ইতিমধ্যে আমরা প্রাইমারি স্কুল থেকেই যেমন মেয়েদের জন্য বঙ্গমাতা ফুটবল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, এটা যেমন চালু করেছি, সাথে সাথে আমাদের দেশীয় খেলাগুলি, আমাদের দেশের অনেকগুলি খেলা আছে সেগুলিও ভিতরে যাতে মানে তারা খেলতে পারে সেই ব্যবস্থাটাও নেওয়া। প্রত্যেক উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম করে দিচ্ছি। এই মিনি স্টেডিয়াম অর্থাৎ এটা একটা খেলার মাঠ, যেটা যে কোনো স্কুল বা যে কোনো প্রতিষ্ঠান যে কোনো সময় ব্যবহার করতে পারে, বাচ্চাদের খেলাধুলা করাতে পারে, প্রতিযোগিতা করাতে পারে। সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু প্রতি উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম নির্মাণ, যেন 12 মাস বাচ্চারা খেলাধুলার ভিতরে থাকতে পারে এবং সেইভাবে ব্যবস্থা করা, সেটাও আমরা করে দিচ্ছি। ইতিমধ্যে প্রায় অনেক উপজেলা হয়ে গেছে, পর্যায়ক্রমিকভাবে সব উপজেলায় আমরা করে দেবো। সেখানে স্কুলের স্কুল প্রতিযোগিতা হবে। স্কুল প্রতিযোগিতার মধ্য দিয়ে কিন্তু অনেক আমাদের ভালো ভালো খেলোয়াড়ও চলে আসবে। বিভিন্ন খেলাধুলা, নানা ধরনের সাংস্কৃতিক চর্চা, গান বাজনা, সাংস্কৃতিক চর্চা, কবিতা পাঠ থেকে শুরু করে সব কিছু। এখানে আমাকে একজন বলে যে কবিতা পাঠ করবে, ও একটু ব্যবস্থা দেবে যখন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ঠিক আছে, তো এইভাবে তারপরে শরীর চর্চা, সব প্রশিক্ষণই বাচ্চা কাল থেকে দিলে পরে তারা ধীরে ধীরে উঠে আসবে। সবচেয়ে বড় কথা যে আজকের যুগটা হচ্ছে প্রযুক্তির যুগ, কাজে এই কম্পিউটার শেখা আমরা যেমন ল্যাব করে দিচ্ছি, তাছাড়া কম্পিউটার ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টারও করে দিচ্ছি। তো সেইভাবে আমরা এই আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পর্ক একটা জনগোষ্ঠী আমরা গড়ে তুলতে চাই, সেই দিকে লক্ষ্য রেখে আমাদের সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি। আমরা জাতির পিতা বলেছেন বাংলাদেশ আমাদের সোনার দেশ, কাজে তিনি সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। আর সেই সোনার বাংলা গড়বার জন্য সোনার বাংলা গড়ার যারা কারিগর তারা কারা? এই আমার শিশুরাই তো ভবিষ্যতে হবে, তোমরা হবে না? হ্যাঁ, আমরা যেমন ডিজিটাল বাংলাদেশ, আজকে ডিজিটাল বাংলাদেশ আমরা করে দিয়েছি। কোভিড-19-এর সময় যখন লেখাপড়া করতে পারতো না, আমরা তখন অনলাইনে অথবা টেলিভিশনের মাধ্যমে আমরা শিক্ষার ব্যবস্থা করেছিলাম, যেন কোনো মতে লেখাপড়াটা নষ্ট না হয়। কিন্তু এখন ডিজিটাল সিস্টেম সারা বাংলাদেশে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করেছি।
আমরা ব্রডব্যান্ড লাইন ওয়াইফাই কানেকশন সারা বাংলাদেশে দিয়ে দিয়েছি এবং পর্যায়ক্রমিকভাবে প্রত্যেকটা ইউনিয়নে যাবে। প্রাথমিক শিক্ষা পদক 2023 প্রদান অনুষ্ঠানে ওসমানী মিলনায়তনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী। সরাসরি ছিলাম সেখানে।